বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কিনা, স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা, সরকারকে ট্যাক্স দিলে কি জাকাত দিতে হবে, ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা, স্বর্ণ ও রূপার মধ্যে কোনটাকে নেশাব হিসাবে ধরতে হবে, কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি, এখন কি করব, জিপিএফ ফান্ডের জাকাত দিতে হবে কিনা, স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি গাড়ি কলকারখানা এগুলোর জাকাত দিতে হবে কিনা, স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে, কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে, কোনোটাই নেশাব পূর্ণ হয়নি, তাহলে জাকাত কিভাবে দিব, কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা, কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি, এখন কি করব। এর উত্তর হলো তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন এবং পেছনের প্রত্যেক বছরে জাকাত দিতে হবে। ফর এক্সাম্পল 4 বছর 5 বছর ধরে আমি সম্পদের মালিক, কিন্তু আমি জাকাত দিচ্ছি না, এখন বুঝ হয়েছে, তাহলে 4-5 বছরের জাকাত যা এসেছিল সেটা কাউন্ট করে বা অনুমান করে বের করে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে এখন একসাথে। কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা, উত্তর হলো হ্যাঁ, দেওয়া যাবে। অনেক অভাবী মানুষ আছে, আত্মীয় স্বজন আছে যাদেরকে জাকাত দিতে গেলে জাকাতের টাকা বললে তারা মনে কষ্ট পাবেন, তাহলে আপনি তাদেরকে জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নাই, বরং আপনি নিজে দেওয়ার সময় নিয়ত করবেন জাকাত থেকে দিচ্ছেন, কিন্তু তাকে দিলেন যে তুমি খরচ করিও, তাতে জাকাত আদায় হয়ে যাবে। স্বর্ণ ও রূপার মধ্যে কোনটাকে নেশাব হিসাবে ধরতে হবে, এর উত্তর হলো আপনার নগদ টাকা বা ব্যবসার মাল যদি হয় তাহলে সেটা স্বর্ণ বা রূপার যে কোনো একটার সাথে মিলে গেলেই আপনাকে জাকাত দিতে হবে, কারণ দুইটাই হলো মৌলিক। যেহেতু রূপার দাম কম, অতএব রূপার সাথে মিলে যাবে খুব সহজে, সেটাই স্বাভাবিক। যার কারণে কারোর কাছে যদি শুধু টাকা থাকে অথবা ব্যবসার মাল থাকে তাহলে সেটা স্বর্ণের নেশাব পূর্ণ হওয়ার অপেক্ষা করার দরকার নেই, কারণ 85 গ্রাম স্বর্ণের নেশাব পরিমাণ টাকা হতে অনেক টাকা লাগবে, কিন্তু রূপা 52 তোলা বা 595 গ্রাম রূপা, এটার মূল্য পরিমাণ টাকা বা ব্যবসার মাল হতে খুব বেশি টাকা বা বেশি ব্যবসার মাল লাগবে না, যার কারণে সর্বনিম্নটাকে হিসাব করতে হবে। জাকাতের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যে কোনো একটার সাথে মিলে গেলেই জাকাত দিতে হবে, কারণ সর্বনিম্নটাই আমাকে ধরতে হবে, স্বর্ণ বা রূপার যে কোনো একটা। কোনো কালে কোনো সমাজে যদি কথার কথা এমন হয় অলৌকিকভাবে যে স্বর্ণের দাম কম হয়ে গেল, রূপার দাম বেশি হয়ে গেল, তাহলে স্বর্ণের সাথে মিলে গেলে তারা তখন জাকাত দিবেন। তো আমাদেরকে এখন বর্তমানে যেহেতু রূপার দাম কম, দেখতে হবে যে নগদ টাকা অথবা ব্যবসার মাল এটা যদি এটার যে মূল্য বা ভ্যালু এটা যদি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে আমাকে জাকাত দিতে হবে, স্বর্ণের জন্য আর অপেক্ষা করার দরকার নাই। বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না, এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না, নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না। আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ পোষণ আপনি কোথায় দিচ্ছেন? তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা নাই। ভরণ পোষণ তো আপনার কর্তব্যের অংশ, আপনি সন্তান হিসাবে, তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন? যদিও অনেক ওলামা ইকরাম বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন, কিন্তু বিশুদ্ধ মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না, কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে। আপনি জাকাত দিচ্ছেন, তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে, তাহলে আপনি জাকাত কেন দিবেন? আপনি তো ভরণ পোষণ দিবেন বাবা মাকে, যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না। আর সন্তানদেরও ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, যার কারণে তাদেরকে আপনি যে ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে, জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না। যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়, যেমন ভাই বোন, তাদের বালক হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণ পোষণের দায়িত্ব আপনার থাকে না, যার কারণে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এমনিভাবে যে কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ পোষণ বহন করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয়, কর্তব্য নয়, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা, এর উত্তর হলো না। ডায়মন্ড বা হীরা এগুলোর দাম যতই হোক না কেন, যদি এগুলো ব্যবহারের জন্য অলংকার হিসাবে থাকে তাহলে এগুলোর জাকাত দিতে হবে না, কারণ স্বর্ণ এবং রূপা এটাই হলো আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ধরা হয়, এগুলোর জাকাত শুধু দিতে হবে। ডায়মন্ড এটার যদি ব্যবসায়িক পণ্য হিসাবে কেউ রাখেন দোকানে বিক্রির জন্য, তাহলে সেক্ষেত্রে ওটার মূল্যের জাকাত দিতে হবে, মূলধনের মূল্যের জাকাত দিতে হবে। স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা, এর উত্তর হলো হ্যাঁ, স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হয়ে যাবে, তবে স্বামী স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাত আমি দিয়ে দিলাম। স্ত্রী জানলেনই না, তিনি তার মতো দিয়ে দিলেন, তাহলে জাকাত আদায় হবে না। কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না, এর উত্তর হলো বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন, বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আছে, নামাজকে অস্বীকার করেন না, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে, কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না। হ্যাঁ, যে সমস্ত ওলামা ইকরাম মনে করেন যে বেনামাজি তিনি কাফের, ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের, এরকম যারা মনে করেন তাদের মতে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না। কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে, কোনোটারই নেশাব পূর্ণ হয়নি, তাহলে জাকাত কিভাবে দিব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কথার কথা, আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে আর নগদ 20,000 টাকা আছে,
তাহলে 20,000 টাকা এটাও 52.5 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না। আবার 3.5 ভরি অথবা 3 ভরি স্বর্ণ রয়েছে, এটা স্বর্ণের নেশাব পূর্ণ হয় না, যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না। তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনটারে জাকাত আসে না। সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে, সেক্ষেত্রে সমস্ত উলামা ইকরাম একমত এ ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে। অর্থাৎ স্বর্ণ 3.5 ভরি বা 3 ভরি যেটাই থাকুক বা 4 ভরি ফর এক্সাম্পল, এটার বিক্রয় মূল্য কত? যদি এটার বিক্রয় মূল্য 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা হয়, তাহলে তার সাথে আর 20,000 ক্যাশ যুক্ত করে 1,60,000, 70,000 বা 80,000 যেটাই হয়, এটা যেহেতু 52.5 তোলা রূপা কেনার মতো হয়ে গেছে, অতএব এটার জাকাত দিতে হবে। শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে 7.5 ভরির আগে জাকাত দেওয়া লাগতো না। যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসার মাল যুক্ত হয়েছে, এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে। কোনো আলেমরা এর বিরোধিতা করেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম সারা দুনিয়াতে, আরবে অনারবে, আমাদের দেশের সব জায়গায় ওলামা ইকরাম এক্ষেত্রে এই ফতোয়াই দিয়েছেন। অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে, যে টাকা আলাদাভাবে রূপার নেশাব পূর্ণ করে না, আবার স্বর্ণ থাকে সে স্বর্ণের নেশাব পূর্ণ করে না, তাহলে দুইটাকে একত্র করে দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সমপরিমাণ হয়, রূপার নেশাব সমপরিমাণ হয়, তাহলে পুরাটুকু জাকাত 2.5% হারে দিতে হবে। অনেকেই মাসআলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না, অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু জাকাত হয়ে যায়। আর স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে নাকি বিক্রয় মূল্য হিসাব করে? এর উত্তর হলো বিক্রয় মূল্য হিসাব করে দিতে হবে। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ বা রূপা রয়েছে অথবা ব্যবসার মাল রয়েছে, এটা এখন বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য পাবেন আপনি, সেই পরিমাণ মূল্য হিসাব করে তার থেকে 2.5% বের করে জাকাত দিতে হবে। এটা আপনি কেনার সময় কত দিয়ে কিনেছেন সেটাও দেখার বিষয় নয়, এবং এটা আপনি বাজারে এখন কিনতে গেলে কত দিয়ে কিনবেন সেটাও দেখার বিষয় নয়। আপনি বিক্রি করতে গেলে কত মূল্য পাবেন সেটা দেখার বিষয়। সেখান থেকে 2.5% বের করে আপনাকে জাকাত দিতে হবে। স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ি, কলকারখানা, এগুলোর জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না। কথার কথা, কারোর ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে অনেক মেশিনারিজ রয়েছে, কারোর বহুতল ভবন বা ছোট বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বাস রয়েছে, ট্রাক রয়েছে, তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান, তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না। কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ, সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয়, তাহলে সেটার জাকাত দিতে হবে, মূলধনের জাকাত দিতে হবে না। হ্যাঁ, কেউ যদি গাড়ি কেনা বেচার কাজ করেন, তার গাড়ির শোরুম থাকে, তাহলে তো ব্যবসার মাল, যেই সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য, সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে। তেমনিভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, জমি কেনা বেচা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য, সেটার জাকাত তাকে দিতে হবে। কথার কথা, তার কাছে 5টা জমি আছে, এগুলো তিনি বিক্রি করবেন, কিনেছেন বিক্রি করার জন্য, তার ওটা ব্যবসার মাল হয়ে গেল। যেটা কেনা হয়েছে বেচার জন্য, এটাই ব্যবসার মাল। তো যার কারণে ওইটার যে মূল্য আছে, সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে। আর যদি তিনি বাড়ি করার জন্য অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না, তার উৎপাদনটা এটার উপর জাকাত দিতে হবে, যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে। জিপিএফ ফান্ডের জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো প্রভিডেন্ট ফান্ড দুইভাবে হয়ে থাকে। প্রথমত, একজন চাকরিজীবীর মাসিক বেতন থেকে নির্দিষ্ট একটা পরিমাণে টাকা কেটে রাখা হয় বাধ্যতামূলকভাবে। এভাবে প্রভিডেন্ট ফান্ড গঠিত হয়। যদি বাধ্যতামূলকভাবে তার বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় এবং সে টাকাটা তার হাতে আসার আগে থেকেই কেটে রাখা হলো, চাকরি শেষ হওয়া ছাড়া তাকে টাকা দেওয়া হবে না, তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত একজন চাকরিজীবীকে দিতে হবে না। আর যেই টাকাটা চাকরিজীবী তার প্রভিডেন্ট ফান্ডে তিনি নিজে স্বেচ্ছায় কর্তন করিয়ে প্রতি মাসে সেখানে যুক্ত করে থাকেন, এরকম সুযোগও আছে, এইভাবেও প্রভিডেন্ট ফান্ড হয় আমরা জানি, তাহলে এই টাকাটা তিনি নিজে স্বেচ্ছায় সঞ্চয় করেছেন, এটার জাকাত তাকে দিয়ে যেতে হবে। ঠিক একই নিয়ম সরকারি চাকরির ক্ষেত্রে যেমন রয়েছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও রয়েছে, তাদের জন্য একই কথা এবং একই মাসআলা প্রযোজ্য হবে যদি একই পদ্ধতি সেখানে অবলম্বন করা হয়। সরকারকে ট্যাক্স দিলে কি জাকাত দিতে হবে? এর উত্তর হলো অবশ্যই দিতে হবে। ট্যাক্সের সাথে আসলে জাকাতের কোনো সম্পর্ক নেই। ট্যাক্স আপনি সরকারকে দিচ্ছেন, সরকার কেন ট্যাক্স নিচ্ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ট্যাক্স নেওয়া উচিত না জাকাত নেওয়া উচিত, সেটা আরেক আলোচনার বিষয়। কিন্তু সরকারকে ট্যাক্স দিলে সেই ট্যাক্স সরকার তার মতো করে খরচ করে, তাদের মতো করে খরচ করে, কিন্তু জাকাত খরচের জন্য ইসলামের কিছু নীতিমালা রয়েছে। অতএব আপনার ট্যাক্স দিলেও আপনাকে জাকাত দিতে হবে, এটাকে কোনোভাবে কাটাকাটি করা যাবে না।